সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের অনুষ্ঠানটি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে আজ সকালে প্রকাশিত হয়েছে দ্য ইনফ্লেশন রিপোর্ট ফর জুলাই। অগাস্টের শেষ দিকে এটা প্রতি মাসের শেষে তার পূর্ববর্তী মাসের রিপোর্টটি প্রকাশিত হয়ে থাকে। সেটির অনেক ব্যাখ্যা দরকার। আমার হাতে সেরকম সময় ছিল না, কারণ আপনারা জানেন মাসের শেষ দিনে আমি হাউজিং মার্কেট আপডেট দিয়ে থাকি। এর সাথে গত পরশু বুধবার সকালে বের হয়েছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ যেটি দিয়ে একটি দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থা বোঝা যায় কোথায় যাচ্ছে। সেটি নিয়েও অ্যানালিসিস দরকার ছিল, এবং সেটি হাউজিং মার্কেট এবং সেটি নিয়ে আজকের মূল পর্ব। কিন্তু আমি ছোট্ট করে হলেও ইনফ্লেশন রিপোর্টটি তুলে ধরতে চাই। আজ সকালে যেটি প্রকাশিত হয়েছে সকাল 8:30টার দিকে। রিপোর্ট বলছে যে ইনফ্লেশন ওভারঅল, দ্য হেডলাইন, ইনফ্লেশন হচ্ছে 2.5%। আমরা জানি গত মাসে এটি ছিল 2.6%, অর্থাৎ এটি খুব একটা অগ্রগতি তো হয়নি, কিন্তু খুব একটা অবনতিও হয়নি। এটি যেখানে ছিল অলমোস্ট সেখানেই আছে। তা এটি আরেকটি ভালো দিক ইন এ ওয়ে। তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ এখন মনে করবেন যে না, তারা যে কথাগুলি বলে আসছেন, এবং জ্যাকসন হলে যে মিটিংটি হয়ে গেল গত সপ্তাহে, যেটি আমি কভার করেছি, যে তারা এটি একটা কনফার্মেশন ধরে নিতে পারেন যে উই নো সেপ্টেম্বর মাসে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। অন্যান্য জিনিসের কথা আমি এই মুহূর্তে বললাম না, কারণ এটা অ্যানালিসিস প্রয়োজন আছে। কিন্তু যেই জিনিসটি প্রথমেই তুলে ধরতে চাই সেটি হচ্ছে গত সপ্তাহে যারা দেখেছেন আমি অ্যানালিসিস করেছিলাম বেশ কিছুদিন পর, সেখানে একটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে হাউস প্রাইস অর্থাৎ হোম প্রাইস এটি কমে আসছে। আমার কাছে মনে হলো এটি যেহেতু মাসের শেষ দিন আজকে, সেটি এমনিতেই কভার করতাম, কিন্তু আমার মনে হলো এটির খুব ভালো একটি ব্যাখ্যা প্রয়োজন, কেন এই হোম প্রাইস কমে আসলো, কি কারণে, আসলে কি একটি হাউজিং মার্কেট ক্রাইসিস আসতে যাচ্ছে কিনা। কাজেই সেটি নিয়ে শুরু করব প্রথম অংশটি। ওকে, সো অনেকে প্রশ্ন করছেন, উইল দেয়ার বি আ হাউজিং মার্কেট ক্র্যাশ? তো এই প্রসঙ্গে যাওয়ার পূর্বে বেশ কিছু রেকর্ড আমাদেরকে ঘাঁটতে হয়েছে। আমি একটি একটি করে আপনাদের সাথে সবকটি শেয়ার করব। সো আপনারা জানেন যে হোম প্রাইস এই মুহূর্তে রেকর্ড হাই, সর্বোচ্চ পর্যায়ে ছিল এবছর জুন মাসের 2024 সালের সর্বোচ্চ পর্যায়ে ছিল, দ্য হাইয়েস্ট। এবং সেটি নিয়ে আমরা বিশেষ করে আমি একটি এপিসোড করেছি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন তারা হয়তো মনে করতে পারবেন, না হলে ইউটিউবে আছে। সো অ্যান্ড দেন জুলাই মাসে হোম প্রাইস কমে আসলো, হঠাৎ করে পড়লো। সো অনেকেই প্রশ্ন করছেন, দিস ইজ এ স্টার্ট অফ এ হাউজিং মার্কেট ক্র্যাশ? এটা কি হাউজিং মার্কেট ক্র্যাশ হওয়ার একটি সূচক কিনা, একটি লক্ষণ কিনা? সো চলুন প্রথমে যে তথ্যটি দেখাবো অন স্ক্রিন, আপনারা দেখবেন যে তথ্যটি আপনারা দেখছেন, এটি হচ্ছে অ্যাভারেজ প্রাইস। তারা মেডিয়ান লেখেন, একটু টেকনিক্যাল ব্যাপার। আপনারা ধরে নেবেন অ্যাভারেজ প্রাইস ইন দ্য ইউএস ন্যাশনালি, নট ইন নিউ ইয়র্ক ইজ মাচ হায়ার, ক্যালিফোর্নিয়া ইজ মাচ হায়ার। সো অ্যাভারেজ প্রাইস, হোম সেল প্রাইস ইন দ্য ইউনাইটেড স্টেটস এই মুহূর্তে আছে $4,39,455। আপনারা যে চার্টটি এখন দেখছেন, এটা হচ্ছে 5 বছরের চার্ট। দিস ইজ এ 5-year চার্ট। গত 5 বছরে হোম প্রাইস বেড়েছে, গত 5 বছরে বাড়ির রিয়েল এস্টেট প্রাইস বেড়েছে 47%। আমরা যদি গত 12 মাসে কম্পেয়ার করি, গত 12 মাসে, পরবর্তী চার্টটি দেখব আমরা, গত 12 মাসে এই প্রাইসটি বেড়েছে শুধুমাত্র 4.1%। গত 5 বছরে বেড়েছিল 47%, গত 12 মাসে বেড়েছে 4.1%। পরবর্তী যে চার্টটি দেখব আমরা, বাট লুক অ্যাট দিস নাও, পরবর্তী চার্ট প্লিজ। ওকে, এখন যেটি আপনারা দেখবেন সেটি হচ্ছে জুলাই হোম প্রাইস আরও কমেছে। আপনারা যেটি দেখছেন সর্বডানে বক্স করে দেওয়া আছে, জুলাই মাসে এসে এটি কিন্তু নিচের দিকে এসেছে, কমেছে হোম প্রাইস। কতখানি কমেছে? খুব একটা কমেনি, কিন্তু কমেছে। দ্যাটস আ বিগ ডিফারেন্স।
গত 5 বছরের ঊর্ধ্বগামী, গত 12 মাসের ঊর্ধ্বগামী, কিন্তু গত জুলাই মাসে যেটি আমরা সদ্য সমাপ্ত করে আসলাম 0.6% বাড়ির দাম কমেছে। সো শুড উই বি কনসার্ন, এটি একটি কথা যে আমরা কি কনসার্ন হব কিনা এই ব্যাপারটি নিয়ে, উদ্বিগ্ন হয়ে যাওয়ার ব্যাপার আছে কিনা, এটি কি দ্য স্টার্ট অফ হাউজিং মার্কেট ক্র্যাশ কিনা, অনেক প্রশ্ন মনে জাগতে পারে। সো আমি জানি না অনেকেই কেমন চিন্তা ভাবনা করছেন, কিন্তু আই ওয়ান্ট টু শো ইউ দিস, যেটা পরবর্তী চার্ট যেটি আমরা দেখব। এই চার্টটি হচ্ছে যেখানে মার্ক করা আছে, আপনারা খেয়াল করে দেখবেন 2023 সাল, 2022 সাল, 2021 সাল, ফ্রম জুন টু জুলাই, এই 2 মাস একই সময় আমি 4টি বছরের প্রাইসটি নিয়েছি। এই প্রতিটি বছরই ইনক্লুডিং দিস ইয়ার, এই বছর সহ, হোম প্রাইস প্রতি সময় জুন এবং জুলাই মাসে কমেছে। সো this data shows you 22, 2023, 2022, 2021, from June to July, home prices fell. Maybe seasonality, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, আমি সিজনালিটি অর্থাৎ বিভিন্ন মৌসুমের কথা বলে থাকি, কখন হোম প্রাইস বাড়ে কমে, এটির ব্যাপারে, এটি একটি সিজনালিটির ব্যাপার হতে পারে। এবং তাই একই কারণে এই বছর it happened again in 2024, সেম জিনিস। সো আমরা যদি if we think through this one, এবং আমরা যদি একটা লজিক্যাল অ্যাপ্রোচ নিয়ে এখানে কি কারণে হাউজিং মার্কেট ক্র্যাশ হতে পারে, অনেকেই প্রশ্ন করতে পারেন, এবং এটি আমাদের জেনে রাখা ভালো। আমি সম্ভাব্য কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর আই উড সে ওয়ান পসিবল ওয়ে, একটি সম্ভাব্য উপায় হতে পারে, যদি ম্যাসিভ একটা ফরক্লোজার আসে, সবাই ব্যাংক বাড়ি নিয়ে গেছে, আপনার সবার ম্যাসিভ আকারে কয়েক মিলিয়ন বাড়ি ফরক্লোজারে চলে এসেছে ব্যাংকের মাধ্যমে। সো রাইট নাও, এই মুহূর্তে there is 1.8 million, 1.8 মিলিয়ন বাড়ি লিস্ট করা আছে, রিয়েল এস্টেট লিস্ট করা আছে সেলের জন্য। এইটি হচ্ছে বেসিক্যালি কারেন্ট মার্কেট সাইজ ইন দ্য ইউএস। কমপ্লিট ইউএস মার্কেট যদি আপনি সাইজ তুলনা করেন, 1.8 মিলিয়ন বাড়ি আছে এই মুহূর্তে সেলের জন্যে। না 2010 সালে যদি আমরা দেখি, লুকিং ব্যাক অ্যাট দ্যাট হাউজিং মার্কেট ক্র্যাশ, আপনারা জানেন 2010 সালে একটি হাউজিং মার্কেট ক্র্যাশ হয়েছিল ইনটু 2010। সেই সময়ে ফরক্লোজারের যেই পরিমাণ বাড়ির সংখ্যা ছিল সেটি ছিল 2.9 মিলিয়ন, অর্থাৎ 3 মিলিয়ন। যে পরিমাণ বাড়ির বিক্রি করার জন্য আছে এই মুহূর্তে মার্কেটে, তারও দ্বিগুণ মার্কেট ফরক্লোজারে ছিল, অর্থাৎ ব্যাংক সেল করতে চাচ্ছিল, ব্যাংক নিয়েছিল। জাস্ট 1 ইয়ার অ্যালোন, 2010 সালে, মাত্র ওই বছরই। সো আপনি যদি কনসিকুয়েন্সটা চিন্তা করেন, যদি 2.9 মিলিয়ন রিয়েল এস্টেট ফরক্লোজারে থাকে, তাহলে কি হবে, এটি সাপ্লাই চেনে চলে আসবে এবং অবভিয়াসলি এটি ট্রিগার করবে একটি হাউজিং মার্কেট ক্র্যাশ, উইচ ইজ হোয়াট হ্যাপেন, যেটি হয়েছিল 2010 সালে। সো মেবি অনেকে প্রশ্ন করতে পারেন, মেবি ফরক্লোজার ক্যান ক্র্যাশ দ্য রিয়েল এস্টেট মার্কেট, ফরক্লোজার উইল ক্র্যাশ দ্য রিয়েল এস্টেট মার্কেট, মেবি ইন 2024, maybe in 2025, right? কিন্তু there is one problem. পরবর্তী চার্টটি যদি আমরা দেখি, এই যে চার্টটি আপনারা দেখছেন, এটি হচ্ছে ফরক্লোজার, গত 6 মাসের ফরক্লোজার, first 6 months of each year, প্রথম 6 মাস, আমি গোয়িং ব্যাক টু 2008, 2008 সাল পর্যন্ত আমি ফেরত গিয়েছি, এবং 2008 সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছরের প্রথম 6 মাসে কী পরিমাণ বাড়ি ফরক্লোজারে গেছে সেটির একটি চিত্র আপনারা এখন দেখছেন। প্রবলেমটা হচ্ছে, দ্য প্রবলেম ইজ দ্যাট ফরক্লোজার অ্যাকচুয়ালি ডাউন, ফরক্লোজারের সংখ্যা অনেক কম এবছর, যদি আপনি গত বছরের সাথেও তুলনা করেন। এবং আপনারা খেয়াল করে দেখবেন, ইফ ইউ নোটিস, ফরক্লোজার কোনোভাবেই 2008 সালে যে লেভেল ছিল সেই ক্রাইসিসের কাছাকাছি না, নট ইভেন ক্লোজ টু 2008 লেভেলস, অল দ্য ওয়ে 2010 সর্বোচ্চ পর্যায়ে যখন ছিল 2.8 মিলিয়ন, 2.9 মিলিয়ন হাউসেস, এটির কাছাকাছি কোথাও নেই, সর্বডানে হচ্ছে 2024 ফার্স্ট 6 মান্থস। ওকে, তাহলে এই আর্গুমেন্ট টেকে না। সো দিস আর্গুমেন্ট ডাজ নট মেক এনি সেন্স দ্যাট ফরক্লোজার উইল ক্র্যাশ দ্য হাউজিং মার্কেট, অ্যাট লিস্ট নট এনি টাইম সুন, খুব কাছাকাছি সময় তো অবশ্যই নয়। এখন বলতে পারেন না এটা হচ্ছে, অনেকে বলতে পারেন মেবি, আপনি যদি এরকম খুব জোর গলায় বলতে পারেন, খুব দাবি নিয়ে, আমি বলবো 2024 নো, 2025 নো, মেবি 2028। একটি কারণ আছে কেন আমি বলছি 2028,
পরবর্তী কোনো একটি অনুষ্ঠানে সেটি তুলে ধরবো, বাট নট এনি টাইম সুন। দিস ইজ এ গুড নিউজ। যারা হোম ওনার আছেন, স্পেশালি past 3 ইয়ার্সে যারা বাসা কিনেছেন, গুড নিউজ ফর দ্যাম। রিফাইন্যান্স যারা করবেন, অলসো গুড নিউজ। আসছি সেই প্রসঙ্গ কিছুক্ষণের মধ্যে। সো মেবি আমরা একটি হাউজিং মার্কেট ক্র্যাশ পাচ্ছি না, মেবি উইল পেতে পারি, মেবি আমরা একটি অন্য কোনো কারণে, নট বিকজ দ্য ফরক্লোজারের কারণে, কিন্তু অন্য একটি কারণে। সেটি কেমন হতে পারে? সাপ্লাই, যে পরিমাণ বাড়ি বিক্রয় করার জন্য মার্কেটে আছে, সেইটি যদি হঠাৎ করে বেড়ে যায়, সাডেনলি জাস্ট শুটস আপ, মেবি মিলিয়নস অফ মানুষ, আমরা যারা, আপনি আমি যারা আছি, সবাই হঠাৎ করে আমাদের বাড়ি সেল করার জন্য লিস্ট করে দিলাম, ওকে, কোনো কারণ ছাড়াই। এটি একটি কারণ। সো লেটস টেক এ লুক অ্যাট দ্য নাম্বার অফ হোম সেলস, পরবর্তী চার্ট যেটি আছে, যেটি আপনারা দেখছেন কি পরিমাণ বাড়ি এই মুহূর্তে সেলের জন্য লিস্টেড আছে। 1.81 মিলিয়ন, 1.81 মিলিয়ন লিস্ট করা আছে এই পর্যন্ত সেলের জন্য। এই বাড়িগুলো লিস্টেড, আপনি খোঁজ করলে পাবেন। সো দ্যাটস আ বিগ ইম্প্রুভমেন্ট। গত বছরের তুলনায় যদি আমরা চিন্তা করি, পরবর্তী চার্টটি যদি দেখি, গত বছরের সাথে তুলনা করলে ইটস আ বিগ ইম্প্রুভমেন্ট, খুব ইম্প্রুভমেন্ট হয়েছে গত বছরের সাথে তুলনা করলে। তার কারণ হচ্ছে আমরা 17.7% বেশি পরিমাণ বাড়ি লিস্টেড পাচ্ছি এ বছর। হাউএভার দিস ইজ স্টিল সাপ্লাই, লেস সাপ্লাই, এখনও সাপ্লাই যথেষ্ট পরিমাণ কম গত 2 বছর আগের তুলনায়। পরবর্তী চার্টটি যদি দেখি, গত 2 বছরের তুলনায় যেটি দেখছেন, এখনও সাপ্লাই অনেক কম। এবং পরবর্তী চার্টটি আপনি দেখবেন, যদি আমরা প্রি প্যান্ডেমিকের আগে, প্যান্ডেমিক মহামারীর আগের সাথে তুলনা করি, তখন লিস্টেড থাকতো অ্যাভারেজে যে কোনো সময় 2.4 মিলিয়ন হাউসেস ইন জুলাই। আমি শুধুমাত্র জুলাইয়ের কথা বলছি, অ্যান্ড দিস ইজ 2019 সালের কথা বলছি আমি। সো এই আর্গুমেন্টও ধোপে টেকে না, বিকজ ইউ আর সাপোজ টু হ্যাভ এ হাউজিং মার্কেট ক্র্যাশ। হাউ ইউ আর গোয়িং টু হ্যাভ, এইভাবে হাউজিং মার্কেট ক্র্যাশ আসার কথা নয়। কেন বলছি কিছুক্ষণ পরে সেটি সম্পূর্ণভাবে তুলে ধরবো। ওয়েন দেয়ার আর মোর ডিম্যান্ডস, আরেকটিভাবে হতে পারে। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিম্যান্ড কিন্তু এখনো হাই, তার অর্থ হচ্ছে ক্রেতার সংখ্যা অনেক বেশি বিক্রেতার চেয়ে এই হাউজিং মার্কেটে। সো উই হ্যাভ মোর ডিম্যান্ড দেন দ্য সাপ্লাই, দেন দের ইজ সাপ্লাই, সরি, ওকে। এবং সাপ্লাই এই মুহূর্তে অপ্রতুল্য, ইট ইজ স্টিল সাপ্রেসড, যথেষ্ট পরিমাণ বাড়ি সাপ্লাই নেই বিক্রয়যোগ্য। এবং প্রি প্যান্ডামিকের তুলনায় তো অবশ্যই ওয়েল বিলো, অনেক নিচে। সো হাউ ডাজ দিস সিচুয়েশন রিভার্স? আমরা সিচুয়েশনটা যদি একটু রিভার্স করে চিন্তা করি, তাহলে কি হবে? ধরে নেই নো ডিম্যান্ড, ক্রেতা নেই, ক্রেতার সংখ্যা হঠাৎ করেই কমে গেছে, ওয়ের ডিম্যান্ড জাস্ট ড্রপস, এবং সাপ্লাই বাড়তে থাকলো মার্কেটে। এটি হতে পারে একটি বড় কারণে, এটি হতে পারে, এবং দিস ইজ এ কনসার্ন ইন মাই ওপিনিয়ন। সেটি কারণ যদি আমাদের খুব একটি বাজে ধরনের রিসেশন এসে হাজির হয়, ভেরি ব্যাড অর্থনৈতিক একটি মন্দা যদি এসে উপস্থিত হয়, দেয়ার ইজ এ ন্যাস্টি রিসেশন। যে রিসেশনের কারণে মিলিয়নস অফ মানুষ, আমরা যারা আছি, কর্মচ্যুত হয়ে যান, দে হ্যাভ নো জবস, বিকাম আনএমপ্লয়েড, এবং ইকোনমি ডিস্ট্রয়েড। That can cause a housing market crash. It is true. But sincerely যেটা আমি আপনাদের বলবো, এই মুহূর্তে it is close to impossible. এই আর্গুমেন্টও ধোপে টিকবে না। সো ট্রুলি আপনি যদি বুঝতে চান যে আমরা কি ধরনের প্রবলেমে আছি, কেন আমি কথাটা বলছি, আমরা বলতে ইউএস গভর্নমেন্ট, ইউএস ইকোনমির কথা বলছি। If you truly understand how deep of a trouble the United States America is right now, তাহলে আপনি অলরেডি জেনে গেছেন বা অলরেডি জানেন এবং বোঝেন কেন এটি হওয়া সম্ভব নয়, এবং আপনি জানেন কেন উই ক্যানট হ্যাভ এ ডিপার রিসেশন, খুব গভীর একটা বড়সড় রিসেশন এই মুহূর্তে আসতে পারে না। উই ক্যানট হ্যাভ এ হাই আনএমপ্লয়মেন্ট, এই মুহূর্তে আমরা হাই আনএমপ্লয়মেন্টও পারবো না নিতে। যদিও এমপ্লয়মেন্ট মার্কেট ইজ নট গুড, মনে রাখবেন এই কথাটি, গত কয়েকবার ধরে বলে আসছি, কয়েক পর্ব ধরে বলে আসছি। এটি কোনো অপশন নয়। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যদি আপনি এটি না বুঝে থাকে, মানে আমি কি বলছি, যারা নিয়মিত দেখে থাকেন আমার অনুষ্ঠান, অনেকে হয়তো বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি। না বুঝে থাকলে
if you don't understand and the current situation, this country, our country, is literally a current situation. America literally cannot afford a deep recession. The US government and the Federal Reserve দুটি প্রতিষ্ঠানই কোনোভাবে এটা অ্যালাউ করবে না. It will not allow it to happen. অনেকেই প্রশ্ন করতে পারেন কেন? So do you know why? It is a long story, but the long story short হচ্ছে এরকম. তার কারণ হচ্ছে ডেট ক্রাইসিস, আমেরিকার ডেট ক্রাইসিস, আমেরিকার ঋণ সমস্যা. এই কারণে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবে সেপ্টেম্বর মাসে, এটি নিশ্চিতভাবে আমরা বলতে পারি. সো দে আর গোয়িং টু কাট ইন্টারেস্ট রেট, দে আর গোয়িং টু পিভট, আমরা বলি ফেড পিভট, অর্থাৎ উল্টো দিকে হাঁটা শুরু করবেন, রেট বাড়ানোর চেয়ে রেট কমানো শুরু করবেন. এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আমার অ্যানালিসিস বলছে তারা কিন্তু থামবেন না. রেট যখন সেপ্টেম্বরে কমাবেন, দে আর নট গোয়িং টু স্টপ, তারা কিন্তু এটা চলতে থাকবে. দে আর গোয়িং টু কন্টিনিউ ইন্টারেস্ট রেট, কন্টিনিউ কাটিং ইন্টারেস্ট রেট. এবং তার সাথে আরেকটি যে কাজ যোগ করবেন তারা, সেটা হবে ইউএস গভর্নমেন্ট উইল স্টার্ট প্রিন্টিং মিলিয়ন্স ট্রিলিয়ন্স ডলার্স, ডলার প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে. এবং আমি এই কথাটি বলছি না, আমি অ্যানালিসিস করে বলছি, এবং দ্য মার্কেট ইজ অলরেডি অ্যান্টিসিপেটিং দিস. মার্কেট অলরেডি আশা করছে যে এমনটি হতে যাচ্ছে. স্টক মার্কেট, বিজ্ঞজনেরা, অর্থনীতিবিদরা তারা আশা করছেন যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমানো শুরু করবে, উইচ ইজ, যার কারণে 30 বছরের ফিক্সড মর্গেজ রেট অলরেডি ড্রপ করেছে. আমরা যদি স্ক্রিনে দেখতে পারি, দ্য মর্গেজ রেট, 30-year ফিক্সড মর্গেজ রেট রাইট নাও ড্রপড. কোথায় ড্রপ করেছে, কোথায় নেমে এসেছে? গত এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে 6.46%. আপনারা অনেকেই ইন্টারেস্টেড থাকবেন দ্য ডাইরেকশন অফ দ্য ইন্টারেস্ট রেট, মর্গেজ ইন্টারেস্ট রেট. এবং আপনারা অলরেডি জানেন, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, যে ফেডারেল রিজার্ভ যদি ইন্টারেস্ট রেট না কমায় তাহলে কিন্তু আমরা একটা রেঞ্জের মধ্যে আটকে যাব. আমি অনেকবার বলেছি, দেন উই আর গোয়িং টু বি রেঞ্জ বাউন্ড. এবং আমি যে রেঞ্জের কথা বলছি সেটি হচ্ছে 30-year ফিক্সড মর্গেজ, 6.5 to 7.5%-এর মধ্যে, 6.7%, 6.5 থেকে 7.5%-এর মধ্যে কোথাও আমরা আটকে যাব. বাট দ্যাটস নট হোয়াট হ্যাপেন্ড, ইট ড্রপড, ইন্টারেস্ট রেট ড্রপ. কারণ আমরা মোটামুটি একটা কনফার্মেশন পেয়ে গেছি গত ইনফ্লেশন ডাটা থেকে. আজকে সকালে যেটি বেড়েছে সেটি না, জুন মাসে যেটি বেড়েছিল. এবং ফেডারেল রিজার্ভের মিটিং মিনিটস, জ্যাকসন হোল, যেটি গত সপ্তাহে আমি কভার করেছি, দে আর গোয়িং টু কাট ইন্টারেস্ট রেট, তারা ইন্টারেস্ট রেট কমানো শুরু করবেন সেপ্টেম্বর মাসে. নাও যদি তারা ইন্টারেস্ট রেট কমানো শুরু করেন এবং কাটতেই থাকেন, কিপ কাটিং ইন্টারেস্ট রেট 2024 সালে, অর্থাৎ কয়েকবার, অ্যাটলিস্ট 3 বার, দেন দ্য 30-year ফিক্স যেটি আছে, আমি বললাম কিছুক্ষণ আগে যে মর্গেজ রেট, 30 বছরের ফিক্সড মর্গেজ রেট, এটি কিন্তু 5%-এর নিচে নেমে আসার সম্ভাবনা আছে. ইট উইল বি ডিপ ইন দ্য 5% রেঞ্জ. যদি তাই না হয় 5 থেকে 6% রেঞ্জের মধ্যে থাকবে. নাও দের ইজ এ চান্স, একটি সম্ভাবনা আছে যে 5%-এরও নিচে নেমে আসতে পারে 30-year ফিক্সড মর্গেজ রেট. ওকে, সেটি হতে পারে আগামী বছর 2025. সো দ্যাটস অফ ইনফ্লেশন ডাজ নট, যদি কোনোভাবে না ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি পুনরায় একেবারে লাভ দিয়ে উপরের দিকে উঠে, যদি সেটা না হয় তাহলে আমরা আগামী বছর 5%-এ দেখব ইন্টারেস্ট রেট, বাড়ির ইন্টারেস্ট, 30-year ফিক্সড মর্গেজ. ওকে, কেন আমি ইন্টারেস্ট রেটের কথা বলছি? যদি হঠাৎ করে না বাড়ে, কারণ ইন্টারেস্ট রেট কমবে এবং যখন অর্থের তারল্য মার্কেটে চলে আসবে, ইকোনমিক প্রসেসে, it will be inflationary. Inflation will re-accelerate. তখন ইনফ্লেশন হচ্ছে কি হচ্ছে না এটি প্রশ্ন না, কখন হবে বা কবে হবে, ইটস জাস্ট ম্যাটার অফ ওয়েন. ইনফ্লেশন ফেরত আসতে বাধ্য, কারণ ইন্টারেস্ট রেট লো, এমপ্লয়মেন্ট ইজ গুড, অর্থ পেতে কোথাও অসুবিধা হচ্ছে না, আপনার ক্রয় ক্ষমতা বেড়ে যাবে. ক্রয় ক্ষমতা বাড়লে আমরা সবাই কেনাকাটা করি, তার অর্থ হচ্ছে দ্রব্যমূল্য, চাহিদা বেড়ে যাবে. when there is a demand, there is less supply, এটি দাম বাড়তে বাধ্য. So to summarize, কোথায় আছি আমরা, where we are at? Foreclosure যে কোনো সময়ের মুহূর্তে, যে কোনো সময় চাইতে এই মুহূর্তে কম. Foreclosures are low and there is not spiking up.
ফরক্লোজার লো আছে, কম আছে, এবং এটি বাড়ছে না কোনো সময়, রাইট? দ্যাটস ডান। ডিম্যান্ড, বাড়ি কেনার জন্য ক্রেতার সংখ্যার কথা বলছি, ডিম্যান্ড ইজ স্টিল গ্রেটার দেন সাপ্লাই। যে পরিমাণ ইনভেন্টরি আছে তার চেয়ে ডিম্যান্ড, ক্রেতার সংখ্যা এখনও অনেক বেশি। ওকে, যদি একটি সিভিয়ার রিসেশন আসে, বাট দের ইজ এ সিভিয়ার রিসেশন, একটা তীব্র ধরনের অর্থনৈতিক মন্দা আসে এবং তার সাথে যুক্ত হয় হাই আনএমপ্লয়মেন্ট, দ্যাট কুড ডু দ্য ট্রিক। এটি যদি একসাথে হয়, দুটি একসাথে, তাহলে একটি ট্রিক হতে পারে, দ্যাট ক্যান কজ, যার কারণে হাই লেভেল অফ ফরক্লোজার, অনেক বেশি ফরক্লোজার হতে পারে, এবং যার কারণে এত পরিমাণ বাড়ি যখন চলে আসবে মার্কেটে, ডিম্যান্ড কমে আসতে পারে। কিন্তু দ্য ইউএস গভর্নমেন্ট অ্যান্ড দ্য ফেডারেল রিজার্ভ, তারা চলে আসবেন টু দ্য রেস্কিউ ইন দ্যাট টাইপ অফ সিচুয়েশন। তার কারণ তাদের উদ্দেশ্য থাকবে কোনোভাবে একটি ডিপ রিসেশন যাতে এসে না হাজির হয়। দে উইল প্রিভেন্ট এ ডিপ রিসেশন। ইফ দ্য ফেডারেল রিজার্ভ ডাজ কাম টু রেস্কিউ, যদি তারা সত্যি আসেন এবং আসবেন বলে সবাই মনে করেন, আমিও তাই ধারণা করি, অবভিয়াসলি এটি হবে ইনফ্লেশনারি পরবর্তীতে, না সাথে সাথে না। তার কারণ হচ্ছে তারা কিভাবে এটি হ্যান্ডেল করবেন, অর্থনীতিকে কিভাবে হ্যান্ডেল করবেন, এই কারণটিতে ইনফ্লেশন ফেরত আসতে বাধ্য। এই জন্য ইনফ্লেশনের রিপোর্টের দিকে আমি এখন আর দেখছি না। দ্য ইকোনমি, তাদের দুটি ওয়ে থাকবে, তারা অর্থনীতিতে মানি ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসবেন এবং ডলার প্রিন্ট করা শুরু করবেন। দ্য ইকোনমি উড প্রিন্ট মানি অ্যান্ড লোয়ার ইন্টারেস্ট রেট। বাট দেন ইফ ইউ ডু দ্যাট, যখন আপনি এটি করবেন, আপনি কি মনে করেন হোম প্রাইস ক্র্যাশ হবে? বা আপনারা তাই মনে করেন? কোনোভাবে এটি সম্ভব নয়। তখন রিয়েল এস্টেট মার্কেট তখন আর কোনোভাবেই ক্র্যাশ হবে না। দ্যাটস ওয়াই আমি বলছিলাম, যারা ইতিমধ্যে 2-3 বছরের মধ্যে বাড়ি কিনে নিয়েছেন, এখনও চিন্তা করছেন কিনবেন অথবা রিফাইন্যান্সের কথা চিন্তা করছেন, রিমেম্বার, এই দুটি সিচুয়েশন যখন হবে, রেস্কিউ করার জন্য ইন্টারেস্ট রেট কমানো হবে, প্রিন্ট করা হবে ডলার, আপনার কোনোভাবেই হোম প্রাইস তখন কমবে না, কোনোভাবে কমবে না। ইট উইল গো আপ, এবং তখন আরও আনঅ্যাফোর্ডেবল হয়ে যেতে পারে বাড়ি, কারণ বাড়ির দাম তখন আরও বেড়ে যাবে। ইটস জাস্ট দ্য রেটস, দে আর লোয়ারিং দ্য রেটস। আপনি জানেন যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে, ক্লোজ টু জিরোর কাছাকাছি চলে আসবে আগামী 3-4 বছরে পুনরায়, এবং ট্রিলিয়নস অফ ডলার প্রিন্ট করবেন। দ্যাট ইজ ইনফ্লেশনারি, এটি মনে রাখা দরকার। সো কি বলছি আমি আসলে? সত্যিকার অর্থে দিস গেম অফ ইকোনমিক্যাল প্রসেস ইজ রিগড, দ্য গেম ইজ রিগড। এবং অনেকে আছেন অপেক্ষা করে আছেন যে হাউজিং মার্কেট একটা ক্র্যাশ হওয়া দরকার। তার কারণ তাদের ইন্টেনশন খারাপ না, তারা কেয়াস বিশৃঙ্খলা চান এমন কিছু নয়। তার কারণ হচ্ছে অনেকেই আছেন হোম ক্রাইসিসে আছেন, তারা কি বাড়ি কিনতে চান, ক্রয় করতে চান, বাট দে ক্যান অ্যাফোর্ড ইট। বাট হু ডাজন্ট ওয়ান্ট টু অ্যাফোর্ড এ হোম, রাইট? আমরা সবাই চাই হাউজিং সিচুয়েশন অ্যাফোর্ডেবল হোক, বাট দ্যাটস নট দ্য সিচুয়েশন। সো যারা মনে মনে চাচ্ছেন হাউজিং মার্কেট ক্র্যাশ, ইটস নট, তাদের ব্যাড ইন্টেনশন আছে, ইন্টেনশন ঠিকই আছে, কিন্তু তারা অ্যাফোর্ড করতে পারছে না। সো তারা আশা করছেন, অনেকের কথা শুনছেন, ইন্টারনেটেও দেখবেন, ইউটিউবেও দেখবেন, হোম প্রাইসেস কামিং ডাউন। নো, হোম প্রাইসেস না কামিং ডাউন। এই যে অ্যানালিসিসগুলো আছে সম্পূর্ণই রং, কারণ এটার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই। আর দে আর থিংস ক্যান গেট বেটার। এখন তাহলে অন্য প্রশ্নে চলে আসি, সিচুয়েশন যেই সিচুয়েশন আমরা আছি এই মুহূর্তে, ইজ ইট গোনা গেট বেটার? এটি কি ভালো হওয়ার সম্ভাবনা? আমি বলবো প্রবাবলি নট। হাউজিং মার্কেট সিচুয়েশন ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আমি যখন এই কথাটা বলছি, আমি অনেস্টলি বলছি, সিনসিয়ারলি বলছি। এবং অনেকেই আছে বিশ্বাস করছেন যে হোম অ্যাফোর্ডেবিলিটি ইজ ব্যাড রাইট নাও, অ্যান্ড ইট মাস্ট গেট বেটার। এতটাই খারাপ অবস্থা আছে, এটা ভালো হতে বাধ্য, কারণ হোয়াট গোজ আপ মাস্ট কাম ডাউন, রাইট? বাট এইখানে এই সিচুয়েশনে ইটস গোয়িং আপ অ্যান্ড আপ। সিচুয়েশন ইজ ব্যাড, বাট ইট ক্যান গেট ওয়ার্স, স্পেশালি যারা নতুন করে বাড়ি ক্রয় করার চিন্তা করছে। ফর দ্য কন্ডিশন টু ইম্প্রুভ, যদি এটি ইম্প্রুভ হতে হয় অ্যান্ড হাউজিং অ্যাফোর্ডেবল হতে হয়, থিংস নিডস টু গেট ফিক্স। কিছু পূর্ব শর্ত আছে, সেই সমস্ত জিনিসগুলি আগে ফিক্স হতে হবে। বাট থিংস আর নট গেটিং ফিক্স। আমরা শুধু ব্যান্ডেড দিয়ে চালাচ্ছি। অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট ফেডারেল রিজার্ভ, ইউএস গভর্নমেন্ট, সবার কথা বলছি আমি।
তারা ব্যান্ডেড দিচ্ছেন, কোনো ফিক্স দিচ্ছে না। সো ফিক্সটা কি হতে পারে? আরও বেশি পরিমাণ বাড়ি বানাতে হবে। উই নিড টু বিল্ড মোর হোমস, বাট উই আর নট। এক একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে 3 বছর, 5 বছর, 7 বছরের, যেটা খুব কাজে লাগছে, খুব ধীর গতিতে তারা বানাচ্ছেন। উই নিড টু রিডিউস ইনফ্লেশন কমিয়ে আনতে হবে। ওয়েজ গ্রোথ নিডস টু গ্রো ফ্যাস্টার। আর যে পরিমাণ অর্থ আপনি অর্জন করেন কাজের বিনিময়ে, সেটি বাড়তে হবে, আপনার স্যালারি বাড়তে হবে। কারণ আপনার কস্ট অফ লিভিং, আপনার এই মুহূর্তে যে আয়টি করেন সেটির 60-70% এমনিতেই খরচ হয়ে যায়, অনেকে মাইনাসে থাকেন। লেবার মার্কেট অর্থাৎ জব মার্কেট ভালো হতে হবে। দ্য লেবার মার্কেট নিডস টু ইমপ্রুভ। অল দিস থিংস, এই সমস্ত জিনিস ফিক্স হতে হবে আগে। বাট দ্য হাউজিং শর্টেজ পারসিস্ট। আপনারা সবাই জানেন যে হাউজিংয়ের যে শর্টেজ আছে এটি ক্রমাগতভাবে একই জায়গায় আছে। ইট পারসিস্ট অ্যান্ড ইনফ্লেশন ইজ অনগোয়িং। ইনফ্লেশন কিন্তু চলছে। রিয়েল ওয়েজ গ্রোথ, যেটি আপনি বেতন পেয়ে থাকেন, তার যে প্রবৃদ্ধির হার, এটার সাথে আপনার খরচ এবং ইনফ্লেশনের যে সামঞ্জস্যতা নেই, কাজেই আপনার ইনকাম সবসময় আপনি পেছনে পড়ে আছেন। অ্যান্ড দ্য লেবার মার্কেট, এটি কিন্তু খারাপ থেকে খারাপতর হতে যাচ্ছে। দ্য লেবার মার্কেট ইজ ডিটিরিওরেটিং। সো আই উড সে আই এম নট জাস্ট, অনেক ব্যাপারই আছে। ইফ ইউ আর ট্রাইং টু বাই হোম রাইট নাও, আপনি যদি সেই দলে হয়ে থাকেন যারা খুঁজছেন একটি বাড়ি ক্রয় করবেন এই মুহূর্তে, অ্যান্ড ইট ডাজ নট মিন দ্যাট সিচুয়েশন ইজ হোপলেস, এরকম নয় যে একেবারেই হোপলেস। আপনাকে খুব খুঁজতে হবে, আপনাকে দেখতে হবে, আপনাকে আশাবাদী হতে হবে। আই উইল বি অপটিমিস্টিক। তার অর্থ কি এরকম যে অর্থনৈতিক সিচুয়েশন আরও ডিফিকাল্ট হতে যাচ্ছে? If that current economic situation is more difficult, then it's going to be challenging to buy a home. I would say yes. এখনকার যে সিচুয়েশন আছে, ইকোনমিক্যাল সিচুয়েশন, যারা বাড়ি ক্রয় করতে যাবেন, the interest rate is high, the price is high. Is it challenging? Yes, of course. কিন্তু impossible না। আপনার ক্যালকুলেশনটা ঠিক থাকতে হবে। If you already own a home, যদি আপনি হোম ওনার হয়ে থাকেন, স্পেশালি গত 3 বছরে, পুনরায় বলছি, তাহলে you should feel grateful. You dodged a bullet. কারণ আপনি সিচুয়েশন কিন্তু এখন দেখছেন এবং you really feel lucky. You dodged the bullet. Okay? You have been, কারণ আপনারা দেখছেন যে হোম প্রাইস ইজ নো লঙ্গার in last 3 years যারা কিনেছেন আপনারা জানেন যে সেই জায়গায় নেই, ক্রমাগতভাবে বাড়ছে। So with this report, যেটি আমি বলার চেষ্টা করছি, we are trying to be helpful. I'm trying to give you the honest, accurate information without any mumbo jumbo, যাতে পরিষ্কারভাবে সবাই বুঝতে পারেন, and providing you the free, basically আমাদের নেটওয়ার্কের পক্ষ থেকে a free financial education for just to help. Okay? We are doing our part from that perspective. Okay? Now, এবং আমি মনে করি না এই যে হাউজিং মার্কেট ক্র্যাশ আসতে যাচ্ছে। ইটস ভেরি আনলাইকলি টু হ্যাপেন। সো পিপল হ্যাভ বিন সেইং দিস। তারা অনেকে আছেন, আপনি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইন্টারনেটে দেখবেন, পেপারে দেখবেন, নিউজ পেপারে দেখবেন, টিকটকে দেখবেন যে হাউজিং মার্কেট ইজ কামিং, এই আর কয়েক মাসের মধ্যে আসছেন, এই ইটস রাইট অ্যারাউন্ড দ্য কর্নার। কিন্তু তারা কিন্তু এই কথা বলছেন গত 4 বছর ধরে, এবং আপনারাও গত 4 বছর ধরে এটি শুনে আসছেন। ইটস কামিং, ইটস কামিং। অনেকে বলছেন হাউজিং মার্কেট ইজ অলরেডি ক্র্যাশড, বাট এগুলির সাথে, এই সমস্ত কথার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই। দে আর সেইং অলরেডি ক্র্যাশ, বাট ডু ইউ ফিল দ্যাট ওয়ে? আপনি কি তাই মনে করেন? যদি হাউজিং মার্কেট ক্র্যাশই হতো, যদি আর খুব অ্যাফোর্ডেবল হতো, চিপ হতো রাইট নাও, তাহলে আজকে আমরা এই আলোচনায় বসতাম না, এবং আপনারা অনেকেই আরও কয়েকটি বাড়ি কিনে বসে থাকতেন, বিকজ there is a crash. What's best time to buy a house? During the crash, right? So anyway, situation is not improving. Real estate market-এ বাড়ির দাম আরও বাড়বে, ইন্টারেস্ট রেট কমে আসবে, এবং তখন প্রতিযোগিতা আরও বাড়বে, এবং প্রতিযোগিতা বাড়ার কারণে এবং সাপ্লাই শর্টেজ থাকার কারণে, ডিম্যান্ড হাই থাকার কারণে, এই সমস্ত জিনিসের কম্বিনেশনে বাড়ির দাম সামনে আরও বাড়তে যাচ্ছে। কারণ ইন্টারেস্ট রেট যখন কমে আসবে, তখন সবাই কিন্তু, এখনও যারা সাইডলাইনে বসে আছেন, সবাই লাভ দিয়ে পড়বেন।
দ্যাটস গোয়িং টু হ্যাপেন। সো আপনি যদি গত 2-3 বছরে বাড়ি ক্রয় করে থাকেন রিসেন্টলি, আপনি গুড লাক ফর ইউ। যদি রিফাইন্যান্স করার ইচ্ছা থাকে, ইয়োর টাইম ইজ কামিং, আপনার সময় আসছে। কারণ আগামী বছর আমি মনে করি 5% কাছাকাছি থাকবে, এমন হতে পারে 5%-এর নিচেও চলে আসতে পারে। যদি তাই হয়, রিফাইন্যান্স, দ্যাটস ইয়োর বেস্ট চান্স। যদি আরও নিচে যায় 2 বছর পরে, রিফাইন্যান্স ইট অ্যাগেন, কারণ আপনার মর্টগেজ পেমেন্টে কমে আসবে। ওকে, এই আলোচনা এখানেই শেষ। পরবর্তী যেটি সাবজেক্ট আছে সেটি হচ্ছে জিডিপি। আমরা অনুষ্ঠানটি শুরু করেছিলাম ইনফ্লেশন দিয়ে। আমি ডিটেলসে যাইনি, কারণ আমার কাছে অনেক নাম্বারই মনে হচ্ছে অগোছালো এবং আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স, আর ভালো করে দেখতে হবে। জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, একটি দেশের অর্থনীতির অবস্থা কেমন সেটির মাপকাঠি। জিডিপি অথরিটি গভর্নমেন্ট তারা রিভাইজ করেছেন। আমরা যদি দেখি পরবর্তী স্ক্রিনে, দিস ইজ কামিং ফ্রম ব্লুমবার্গ রিপোর্ট এসেছে, এবং এটি আরেকটি কোথা থেকে এসেছে সেটিও কিছুক্ষণের মধ্যে দেখবেন। তারা বলছেন তারা রিভাইজ করেছেন, পুনরায় দেখছেন, এবং পুনরায় দেখাতে তারা বলছেন যে না, জিডিপি আসলে 2.9 নয়, এটি আসলে 3%, অর্থাৎ অর্থনীতির জিডিপি রিপোর্ট বলছে উই আর ডুইং ভেরি গুড। দ্য জিডিপি রিভাইজ রিপোর্ট, যেটি রিলিজ করা হয়েছে গতকাল সকালে অগাস্ট 29, এবং সেকেন্ড কোয়ার্টারের জিডিপি যেটি আপনারা দেখছেন, অর্থাৎ এই বছরের দ্বিতীয় কোয়ার্টার, যেটিকে বলা হয় পরের প্রথম 3 মাস, দুঃখিত, ফার্স্ট কোয়ার্টার, পরবর্তী 3 মাস সেকেন্ড কোয়ার্টার, উইচ ইজ ওয়ান উই আর লুকিং অ্যাট রাইট নাও। তারা রিভাইজ করে বলেছেন ইটস আপ, ইট ইজ নাও 3%. সো গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইকোনমিস্ট তারা বলছেন উই আর ডুইং বেটার দেন উই থট। আমরা যেই পরিমাণ, যতটুকু মনে করেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো করছি অর্থনৈতিকভাবে। উই আর ডুইং ভেরি গুড। ওরা কেন বলছেন যে ক্রেতা, আপনি যারা দেখছেন, আপনারা এবং আমি নিজেও, রেজিলিয়েন্স, আমরা খুবই শক্তিশালী অবস্থায়, রেজিলিয়েন্ট অবস্থায় আছি। আমরা কেনাকাটা বন্ধ করছি না, আমরা দেদারসে কিনছি জিনিস। ইউএস কনজিউমার্স আর ভেরি স্ট্রং, যার কারণে জিডিপির প্রবৃদ্ধি বেড়েছে। সো দ্যাট ওয়াজ দ্য হেডলাইন বাই দ্য ব্লুমবার্গ। And here is the second chart যেটি আপনারা দেখবেন, second statement. This is from BEE. This is official news release. Government, US government, the BEA, Bureau of Economic Analysis. To summarize, তারা বলছেন according to the government report, তাদের রিপোর্ট অনুসারে, আমি চিন্তা করছি আমি পরবর্তী কথাটা বলবো কিনা, which is totally unreliable at this moment. In my opinion, আমি জানি না অন্য অনেকেই অনেক কিছু মনে করতে পারেন, in my opinion right now যে তথ্যগুলো পরিসংখ্যান বেরিয়ে আসছে, আমি মনে করছি they are very unreliable. এই রিপোর্ট অনুসারে Americans are thriving. আমি পেনসিলভেনিয়া থেকে দেখছি হাবিব ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কামরুন অ্যান্ড আনিসুল সবাই দেখছেন। এই রিপোর্টের বাকি অংশ কিছুক্ষণের মধ্যে তুলে ধরবো। নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং আপনারা সবাই দেখছেন দ্য ভিউজ। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে জিডিপি রিপোর্ট বলছে যে উই আর থ্রাইভিং, দ্য আমেরিকানস আর থ্রাইভিং, অর্থাৎ আমরা খুব সমৃদ্ধশালী অবস্থায় আছি, খুব ভালো অবস্থায় আছি। ইউএস ইকোনমি ইজ বুমিং অ্যাকর্ডিং টু দ্যাম, তাদের মানে, এবং সবাই দে আর লিভিং আমেরিকান ড্রিমস। সো 3% জিডিপি গ্রোথ সত্যিকার অর্থেই অ্যামেজিং, এবং রিপোর্টে এমনভাবে বেড়েছে যে উই শুড অল বি গ্রেটফুল টু দি ইউএস গভর্নমেন্ট। ওকে, সো পরবর্তী চার্ট যদি আমরা দেখি, লেটস টেক আ লুক অ্যাট দিস চার্ট। এই যে জিডিপি গ্রোথ যেটি চার্টটি দেখছেন, এটা হচ্ছে গত 3 বছরের, আরও বেশি ছিল, আমি 3 বছরটি কেটে বের করেছি, 3 years. সো দেখুন how much better the economy is right now compared to Q1 2024, প্রথম কোয়ার্টার এই বছরে, how much better, সবচেয়ে ডান দিকে 2024 যেটি আছে। সো আমি I'm having কিছুটা ডিফিকাল্টিজ বিশ্বাস করতে দ্য অ্যাকুরেসি অফ দিস রিপোর্ট, কতখানি অ্যাকুরেট এই রিপোর্ট আমার বিশ্বাস করতে কিছুটা কষ্ট হচ্ছে, কারণ এটার মধ্যে অনেক অসামঞ্জস্যতা অনেক বেশি। আমি যেটি বলছি এটি খুব সুন্দর করে বলার চেষ্টা করছি, অন্য ভাষায় বলা যেতে পারতো। সো দ্য ডাটা ফ্রম দ্য লেবার মার্কেট, এটি রিলিজ রিসেন্টলি, এবং সেপ্টেম্বর 6 তারিখে কিন্তু জব ডাটা বের হবে পুনরায় আবার। আমি এবং যেটি গতবার হয়েছিল সেটি একটা কমপ্লিট প্রোগ্রাম করেছিলাম আমি, ডেডিকেটেড এন্টায়ার প্রোগ্রাম টু দিস। সো দ্য গভর্নমেন্ট
তারা বলছেন this whole year, এই সম্পূর্ণ বছর, the last 6 months, even the last year, how robust they are, কি পরিমাণ স্ট্রং ভাবে তারা এগিয়ে যাচ্ছেন। The labor market is strong, which is not strong, by the way. It's not true. Labor market is not good right now. And then they release this report. একের পর এক রিপোর্ট বের করেছেন, যার জন্য আমি বললাম যে আমি রিপোর্টটির ব্যাপারে একটু সন্দিহান। কারণ কয়েকদিন আগে, গত সপ্তাহে স্পেশালি আমি এটা কভার করেছি, আপনাদের অনেকে মনে থাকার কথা, তারা একটি রিপোর্ট রিভাইজ করেছেন, এবং রিভাইজ করেছেন এটা হল ডাউনওয়ার্ড রিভিশন। তারা বলছেন তারা যে কর্মসংস্থানের রিপোর্টটি দিচ্ছিলেন তাতে একটি ভুল আছে, এমনভাবে বলা হচ্ছে যে কোনো ব্যাপারই না। তারা বলছেন গত 12 মাসে তারা 8,18,000 নতুন কর্মসংস্থান দেখেছেন। আসলে এটি ভুল হবে, এটি ঠিক নয়। -8,18,000 কাজ। 8 লক্ষ ইজ ক্লোজ টু আ মিলিয়ন। তারা বলছেন যেটি কথা, অর্থাৎ 38% রং। তাদের রিপোর্টটি ছিল, যে নাম্বারটি তারা দিচ্ছিলেন কর্মসংস্থানের, 38%, 38% সেখানে তারা বাড়িয়ে বলছিলেন। My question is, how do you get the number so wrong? And by this much, গত 15 বছরে এটি হচ্ছে সবচেয়ে বড় ডাউনওয়ার্ড রিভিশন। দিস ইজ নট লুকিং গুড, বাই দ্য ওয়ে। তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কাজেই এইটাই জিডিপি যেটি আছে, এটি নিয়ে আমি সন্দিহান। এটি রিভিশন তারা করেছেন, পুনরায় একটি ফাইনাল রিভিশন হবে। সো আমি যখন রিপোর্টগুলি দেখি এবং পড়ি, দ্য জিডিপি গ্রোথ ইজ 3% ফর দিস ফার্স্ট 2 quarters, I take it with a grain of salt. I take it with a healthy dose of skepticism. কারণ বাস্তব হচ্ছে লেবার মার্কেট কিন্তু যতটা গুড তারা বলছেন তার কাছাকাছিও নয়। এটি আপনারা যারা কাজ খুঁজছেন, চাকরি খুঁজছেন, আপনারা আমার সাথে একমত হবেন। অ্যান্ড ইকোনমি ইজ ক্লিয়ারলি নট অ্যাজ গুড, সেটিও আপনারা আমার সাথে অনেকখানি একমত হবেন। অ্যান্ড আই ডোন্ট নো অ্যাবাউট দ্য হোল রেজিলিয়েন্ট কনজিউমার। তার কারণ হচ্ছে আজ সকালে একটি রিপোর্ট দেখছিলাম, কনজিউমার সেভিং, অর্থাৎ ভোক্তা যারা আছি, আমরা সবাই যারা আছি, আমাদের সেভিংস কমে আসছে এবং আমরা বেশি করে ক্রেডিট কার্ড ব্যবহার করা শুরু করেছি। দিস ইজ নট এ রেজিলিয়েন্ট কনজিউমার। আমরা পকেটের পয়সা শেষ যাতে না হয়, বা অনেকে শেষ করে ফেলেছেন, ক্রেডিট কার্ডে হাত দিয়েছেন। এখন অনেকে আছে সেভিংসটা কিছুটা বাঁচিয়ে রাখার জন্য ক্রেডিট কার্ডে গেছেন। দ্যাটস নট এ গুড সাইন, অ্যান্ড আই উড বেটার ডেসক্রাইব দিস অ্যাজ এ paycheck to paycheck কাস্টমার অর কনজিউমার, যারা কোনো মতে সুতো ধরে ঝুলে আছেন, যে কোনো মুহূর্তে সুতোটি ছিঁড়ে যেতে পারে, যারা বাড়ি কেনার ক্ষমতা রাখেন না এখন। সো দিস রিপোর্ট সত্যি আমার আই রিয়েলি গট অ্যাংরি ওয়েন আই সি দিস। আমার কাছে অনেক কিছু সমস্যা মনে আছে, কারণ আমরা সবাই জানি, নট এভরিবডি ইজ স্ট্রাগলিং, বাট মোস্ট পিপল আর স্ট্রাগলিং। দেয়ার আর এক্সেপশনস, বাট দ্য মিলিয়ন্স অফ আমেরিকানস রাইট নাও, দে আর নট ইকোনমিক্যালি বুমিং, এবং ইকোনমি ইজ নট বুমিং। এইটুকু সত্যতা আপনারা হয়তো জানবেন। এবং আই হ্যাভ বিন সেইং দিস, আমি বেশ কিছু সপ্তাহ ধরে বলে আসছি, দ্য লেবার মার্কেট, অ্যান্ড আই নো দ্যাট লেবার মার্কেট ইজ নট, তারা যেই কথাটি বলছেন, ইজ নট হোয়াট ইট ইজ টুডে। এবং অনেকে আছেন আমার সাথে একমত হয়েছেন, কারণ একমত হওয়া ছাড়া কোনো উপায় নেই। দিস ইজ দ্য রিয়ালিটি, উই হ্যাভ বিন সেইং দিস। অ্যান্ড তারপরে তারা আসছেন, বলছেন, ও আমাদের একটি ভুল হয়েছে, 3 মিলিয়ন কর্মসংস্থান তৈরি হয়নি, হয়েছে 2 মিলিয়ন, 8 লক্ষ কম হয়েছে। They come with the big downward revisions. So it is the same thing with the GDP. So the GDP, there will be another revision, আরেকটি রিভিশন হবে Q2. So that way, that's how it works, by the way. তাদের একটা প্রিলিমিনারি রিভিশন থাকে, প্রিলিমিনারি নাম্বার থাকে, তারপরে রিভাইজ নাম্বার থাকে, দেন তাদের একটা ফাইনাল নাম্বার থাকে। So there is one more revision, আরেকটি রিভিশন আছেন, and who knows, কে জানে সেই রিভিশনটি আমাদের কি বলবে। Now, according to this revised GDP report, এই রিপোর্ট অনুসারে the stat বলছে, the highlights is going to read like this. Q2 2024 corporate profit jump করেছে massively, সব কর্পোরেশন বিরাট অঙ্কের লাভবান হয়েছেন। It went from negative 2.7% in Q1 to positive 1%, ঋণাত্মক 2.7 থেকে চলে গেছে positive 1.7 in Q2. So আমার সন্দেহ থাকতেই পারে। তারা বলছেন
এটি অ্যাক্সেলারেটেড হয়েছে, তার কারণ হচ্ছে মোর প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন দ্য ইনভেন্টরি অ্যান্ড দ্য কনজিউমার যারা আছেন, আপনি আমি ভোক্তা যারা আছি, আমরা স্পেন্ডিং মোর মানি, কনজিউমার স্পেন্ডিং আ ফাস্টার পেস দেন Q1 to Q2। Q1 ছিল 1.5%, Q2 আমি আপনি খরচ বাড়িয়েছেন 2.9%। So it exceeded their expectation from 2.3% to 3%. ওকে, অনেক ইকোনমিস্ট আছেন, তারা অনেক কিছু বলেছেন, আমি সেটি আর এখন উল্লেখ করলাম না। আমি এই ছিল এখনকার মতো আপডেট। আশা করি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি বেশ কিছু সত্য তথ্য এবং ইউজফুল, যেখান থেকে আপনারা সাহসী সিদ্ধান্ত নেবেন, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি। দেখা হবে সেখানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।